হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ফর ডব্লিউবিসিএস। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক খুবই একটা সুন্দর টপিক। ঠিক আছে, এই ভিডিওটা তুমি যদি কমপ্লিটলি দেখে নাও তাহলে তোমার অনেক কিছু কনফিউশন না এখানেই শেষ হয়ে যাবে এবং তুমি তোমার পড়াশোনা এবং প্রিপারেশন খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। কিন্তু তার জন্য ভিডিওটা কমপ্লিটলি দেখো। কেন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট ইকোনমি সাবজেক্টটিকে বুঝতেই পারে না। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি যে সাবজেক্টটি আছে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশানে তুমি ইন্ডিয়ান ইকোনমির উপরে কিছু না কিছু কোয়েশ্চেন পাবেই। কোনো পরীক্ষায় খুব বেশি পাবে, কোনো পরীক্ষায় খুব কম পাবে, কিন্তু ইন্ডিয়ান ইকোনমি তোমাকে পড়তেই হবে। এবং ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটিকে অনেক ক্যান্ডিডেট আছে যারা একদম বুঝতে পারে না, একদমই বুঝতে পারে না। ঠিক আছে, আর সেই বুঝতে না পারার জন্য তাদের ভেতরে একটা ভয় কাজ করে, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটির প্রতি তাদের একটা ভয় থাকে, তারা ভয় পায়। ঠিক আছে, আর যেহেতু বুঝতে পারে না আর যেহেতু ভয় পায়, সেহেতু কি হয় না, তারা পিছিয়ে থাকে, অনেক অংশে পিছিয়ে থাকে। তো এইসব নিয়ে আজকের এই ভিডিওর ডিসকাশন। ঠিক আছে, ভিডিওতে আমি অনেক কিছু পয়েন্ট ডিসকাস করব। যদি তুমি একজন বিগিনার হয়ে থাকো বা যদি তোমার এরকম হয়ে থাকে যে তুমি অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ কিন্তু তুমি এখনও এই সাবজেক্টটিকে গ্রিপ করতে পারোনি, ঠিক আছে, তার মানে তোমার গ্রিপ নেই এই সাবজেক্টটির উপরে, তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখতে পারো। তা তুমি যদি একজন ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, ঠিক আছে, অর্থাৎ এবছরে দিচ্ছ, অর্থাৎ 21-এ দিচ্ছ কি 22-এ দিচ্ছ কি ফিউচারে দেওয়ার প্ল্যানিং করছো, অথবা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের বসার তোমার প্ল্যানিং চলছে, মানে ফিউচারে তুমি বসতে চলেছো, এবং ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটিকে নিয়ে তোমার ভয় আছে, বা এই সাবজেক্টটিকে তুমি কি করে ডিল করবে, অর্থাৎ কি করে তুমি স্টার্ট করবে এই সাবজেক্টটিকে, কি করে তুমি গ্রিপ করবে, এই নিয়ে তুমি একটা মানে চিন্তা ভাবনায় ভুগছো। ইউটিউবে বহু ভিডিও দেখছো, অনেকের ওপিনিয়ন গ্যাদার করার ট্রাই করছো, কিন্তু তুমি কোনো রাস্তা পাচ্ছ না। তাহলে এই ভিডিওটাকে দেখো। এই ভিডিওটার শেষে গিয়ে, মানে এই ভিডিওটা শেষে গিয়ে আমি হাউ টু লার্ন, রিড অ্যান্ড রিভাইজ এই পয়েন্টগুলোর ওপরও আমি ডিসকাস করব। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকের এবং ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো আমি এখানে ডিসকাস করব সেগুলো আমি আগেই এখানে একটা লিস্ট বানিয়ে রেখেছি। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি একদম বিগিনার হয়ে থাকো তাহলে তোমার মিস্টেক কোথায় কোথায় হয়, অর্থাৎ এই সাবজেক্টটি অন্য সাবজেক্টের সঙ্গে কিন্তু তোমাকে তুলনা করলে চলবে না। অন্য সাবজেক্ট একটু আলাদা আর ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্ট আরেকটু আলাদা। ঠিক আছে, তা এই সাবজেক্টটিকে পড়তে গেলে বা স্টার্ট করতে গেলে প্রথম কোনো বিগিনার বা যারা বারবার করে ব্যর্থ হচ্ছে সাবজেক্টটিকে গ্রিপ করতে, তারা কোথায় মিস্টেক করে সেটা আমি সবার প্রথমেই ডিসকাস করবো এই ভিডিওতে। তারপর আমি ডিসকাস করবো যে সিলেকশনস অফ বুকস। ঠিক আছে, অর্থাৎ তুমি যখন কোনো এক্সামের জন্য ইন্ডিয়ান ইকোনমি পড়ছো তখন তোমার সেই বইয়ের সিলেকশনটাও কিন্তু একটা খুব বড় মানে রোল প্লে করবে। ঠিক আছে, না মেজর রোল প্লে করবে। ওকে, ইজ সেলফ স্টাডি ফ্রুটফুল, অর্থাৎ তুমি যদি নিজে নিজে ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটিকে পড়ো তাহলে সেটা কি তোমাকে আলটিমেট রেজাল্ট দেবে, মানে পজিটিভ রেজাল্ট কি দেবে। তারপর ডিসকাস করবো হাউ টু লার্ন। তুমি যদি একদম বিগিনার হয়ে থাকো বা যদি এই সাবজেক্টটিকে তুমি গ্রিপ করতে পারছো না, এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি কি করবে, কিভাবে শিখবে। অ্যান্ড হাউ ক্যান ইউ মেজার ইউর প্রিপারেশন, আর কীভাবে তুমি তোমার প্রিপারেশনকে মেজার করবে, যে তুমি কতটা প্রিপেয়ার্ড হলে, তোমার পড়াশোনায় এতদিন যতটা টাইম তুমি দিলে ইন্ডিয়ান ইকোনমির পিছনে, সেটা তোমাকে কতটা পরীক্ষার হলে ফ্রুটফুল হতে চলেছে। ওকে, তো এই সমস্ত জিনিস আমরা এখানে ডিসকাস করব, কিন্তু তার আগে আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট তোমাদের কাছে আর কি হাইলাইট করতে পছন্দ করব, ভালো করে বুঝবে। দেখো, তুমি তো এখন এক্সাম ক্র্যাক করার জন্য, অর্থাৎ একটা এক্সামকে পাস করার জন্য ইন্ডিয়ান ইকোনমি পড়ছো, ঠিক আছে, কিন্তু মনে রাখবে এক্সাম ক্র্যাক করার পরেও, অর্থাৎ তুমি যখন পোস্টেড হয়ে যাবে, মানে জব পেয়ে গেছো, তারপর তুমি মানে যে পোস্টে পোস্টেড হয়েছো, তখন তোমাকে সেই অফিসের কাজকর্ম সামলাতে হলে বেসিক্যালি 4টে সাবজেক্টকে, মানে তারপরেও অর্থাৎ তোমার চাকরি জীবনেও তোমাকে সমস্ত মানে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম কি জানো, ইংলিশ। ঠিক আছে, ইংলিশ, অর্থাৎ তুমি যখন পোস্টেড হয়ে গেছো, তুমি যখন চাকরি করছো, তখন সবার প্রথমে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশ রাইটিং। ওকে, অ্যান্ড আফটার দ্যাট কি না, এই ইকোনমি। ঠিক আছে, এই ইকোনমি সে তুমি স্টেট লেভেলেই চাকরি করো, কোনো লোকাল লেভেলে চাকরি করো, আর তুমি যদি কোনো ন্যাশনাল লেভেলে, অর্থাৎ আমাদের যদি পুরো দেশ জুড়ে, ঠিক আছে, চাকরি করো সেটাও হবে। ঠিক আছে, অর্থাৎ ইকোনমি ইংলিশ তোমার লাগছেই। এছাড়াও তুমি যদি অল ওভার ইন্ডিয়া বেসিসে চাকরি করো তাহলে তোমার দরকার পড়বে ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি। আর যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। মাথায় রাখবে এই 4টে সাবজেক্ট তোমাকে পরীক্ষার আগেও পড়তে হবে। কেন না, তোমাকে পরীক্ষা ক্র্যাক করতে হবে। অ্যান্ড তারপরে যখন তুমি পোস্টেড পেয়ে যাবে, অর্থাৎ তুমি যখন পোস্টেড হয়ে যাবে, তোমার যখন পোস্ট পেয়ে যাবে, তুমি যখন
চাকরি করবে, ঠিক আছে, পোস্টিং যখন তুমি পেয়ে যাবে, তখনও তোমাকে এই 4টে সাবজেক্ট নিয়েই চলতে হবে। তোমার অফিসের কাজকর্ম সামলানোর জন্য এই 4টে সাবজেক্টের ওপরেই তোমাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে, যার জন্য কোনোভাবেই ইন্ডিয়ান ইকোনমিকে স্কিপ করা যাবে না অথবা ইগনোর করা যাবে না। তোমাকে ভালো করে জানতে হবে যে কীভাবে শুরুটা করবে, কিভাবে এই সাবজেক্টটাকে তুমি ডিল করবে, গ্রিপ করবে, এটসেট্রা। তো চলো সবার প্রথমে দেখে নিই যে মিস্টেক্স কী কী আছে। দেখো স্টুডেন্টস, যারা মানে পড়তে গিয়ে যারা প্রবলেম ফেস করে তাদের জন্য প্রথম 3টে মিস্টেক কাজ করে। সেটা হচ্ছে কি জানো, যে টু থিঙ্ক ইট এ সাবজেক্ট, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিকে তারা অন্যান্য সাবজেক্টের মতো একটি সাবজেক্ট মনে করে, ইন্ডিয়ান হিস্ট্রির মতো একটি সাবজেক্ট মনে করে, বা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর মতো একটি সাবজেক্ট ভাবে, বা ধরো ম্যাথামেটিক্সের মতো একটি সাবজেক্ট ভাবে। কিন্তু মনে রাখবে যে এই ইন্ডিয়ান ইকোনমি, এটাকে তুমি সাবজেক্ট ভাববে না। কেন ভাববে না সেটা আমি এখনই বলবো। ট্রাই টু ক্র্যাম, অর্থাৎ মুখস্থ করা। ঠিক আছে, তুমি যদি ইন্ডিয়ান ইকোনমিকে মুখস্থ করতে যাও তাহলে ইন্ডিয়ান ইকোনমি কোনোদিনই তোমার কাছে ধরা দেবে না, এটাও সত্যি কথা। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, ডার্থ অফ বেসিক কনসেপ্টস। তা বেসিক কনসেপ্টস মানে হচ্ছে বুকিস কনসেপ্টস নয়, অর্থাৎ তুমি বইতে যেসব বেসিক কনসেপ্টস পড়ছো, বা আমরা মানে বিভিন্ন অনলাইন এডুকেটার যে তোমার ইউটিউব ভিডিওতে যে বিভিন্ন ধরনের বেসিক কনসেপ্টস আমরা ডিসকাস করি, আমি সেই বেসিক কনসেপ্টসের কথা বলছি না। দেখো তুমি যখন বড় হয়েছো, ঠিক আছে, তুমি একটা কম্পিটিটিভের জন্য ভাবছো, মানে তুমি হয় তুমি কলেজে পড়ছো অথবা কলেজ পাস আউট করে গেছো, তবে তো তুমি কম্পিটিটিভের জন্য ভাবছো। তাহলে এত যে তুমি বড় হলে, এত স্কুল কলেজে পড়লে, তোমার ইন্ডিয়ান ইকোনমির ওপর কিছু বেসিক কনসেপ্টস কিন্তু আসা দরকারই দরকার। তা সেই বেসিক কনসেপ্টস তুমি যদি না জেনে থাকো, তাহলে তুমি যেভাবেই স্টার্ট করো না কেন, তুমি কিন্তু সেটা মানে ফল পাবে না। ঠিক আছে, যার জন্যে মনে রাখবে যে স্টার্টিং ইজ হাফ ডান। ইংলিশে একটা তোমার প্রভাব আছে যে তোমার শুরুটাই কিন্তু শেষটাকে ডিসাইড করে। ওকে, তো যাই হোক, তো দেখো এটাকে সাবজেক্ট ভাববে না। কেন সাবজেক্ট ভাববে না? দেখো এই যে ইন্ডিয়ান ইকোনমি, এই ইন্ডিয়ান ইকোনমিকে সোশ্যাল সায়েন্স বলা হয়। ইন্ডিয়ান ইকোনমিকে সোশ্যাল সায়েন্স বলা হয়, অর্থাৎ কি না, সামাজিক বিজ্ঞান বলা হয়, সোশ্যাল সায়েন্স। তার মানে ইন্ডিয়ান ইকোনমি, তার সঙ্গে সোসাইটির একটা খুব গভীর সম্পর্ক থাকে। অর্থাৎ তুমি নিজে ইয়োর সেলফ, আমি এখানে ইয়োর সেলফ লিখছি, ভেরি ইয়োর সেলফ, ঠিক আছে, তুমি নিজে ইন্ডিয়ান ইকোনমির একটি চ্যাপ্টার। তুমি যদি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে যদি খুব ভালো করে অবজার্ভ করো, তুমি যদি খুব ভালো করে বোঝো, তুমি নিজেকে বোঝো অ্যান্ড তোমার ফ্যামিলিটা কীভাবে চলছে, ঠিক আছে, কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, যদি তুমি এগুলোকেও খুব ভালো করে অবজার্ভ করো, তাহলেও কিন্তু তুমি ইকোনমিকে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো ইন্ডিয়ান ইকোনমির মধ্যে সাধারণত ম্যাক্রো ইকোনমি অ্যান্ড মাইক্রো ইকোনমি, এই দুটো ইকোনমির পার্ট আছে। ঠিক আছে, মাইক্রো ইকোনমি মানেই হচ্ছে ছোট ছোট ফার্ম বেসিসে বা কোনো ফ্যামিলি, ওর মধ্যে কি না তোমার সেই সব জিনিসগুলো নিয়ে ডিসকাস থাকে। আর ম্যাক্রো মানে হচ্ছে দেশের। তা দেখো ছোট ছোট জিনিসগুলো নিয়েই, অর্থাৎ কি তোমার, আমাদের ফ্যামিলি, আমাদের ফার্ম, আমাদের বিজনেস, এটসেট্রা সব কিছু নিয়েই তো মাইক্রো ইকোনমি, আর এই সব কিছু নিট ফলই তো ম্যাক্রো ইকোনমি। তাই তুমি কখনোই এটাকে সেপারেট সাবজেক্ট ভাববে না। তুমি সবসময় ভাববে যে তোমার লাইফ, তোমার জীবন, তোমার ফ্যামিলির জীবন, ঠিক আছে, এই সমস্ত কিছু এই সোশ্যাল সায়েন্সের পার্ট, তার মানে ইন্ডিয়ান ইকোনমির পার্ট। তার মানে তোমাকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, তো কিভাবে কি করবে চলো দেখে নিই। দেখো ট্রাই টু ক্র্যাম, তুমি যদি এটাকে মুখস্থ করতে যাও, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিকে তুমি যদি মুখস্থ করতে যাও, তাহলেও কিন্তু প্রবলেম হবে। এটা মুখস্থের জিনিস নয়। তুমি 1000বার মুখস্থ করবে, পরীক্ষার হলে গিয়ে তুমি 1000বার ভুলবে। তুমি একটা কোয়েশ্চেনকে 1000বার মুখস্থ করবে, পরীক্ষার হলে গিয়ে তুমি ওই কোয়েশ্চেনটাকেই ভুল করে আসবে, পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে যাবে। একটু যদি তোমার অপশানস এদিক ওদিক করে ম্যানিপুলেশন করে যদি দেওয়া হয়, তুমি কিন্তু ভুলে যাবে। আর ডার্থ অফ বেসিক কনসেপ্টস, তো চলো এবার দেখি ডার্থ অফ বেসিক কনসেপ্টস কী কী। দেখো ডিয়ার স্টুডেন্টস, ধরো তুমি জিডিপি চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে, জিডিপি চ্যাপ্টার পড়ছো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ন্যাশনাল ইনকামের মধ্যে থাকে, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের মধ্যে থাকে জিডিপি। তো তুমি জিডিপি পড়ছো, কিন্তু দেখো জিডিপি তোমার পড়ার আগে যদি ফট করে আমি তোমাকে জিজ্ঞাসা করি, ধরো তোমার সঙ্গে আমার দেখা হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো জিডিপি পড়তে যাচ্ছ, তো তুমি একটা কথা আমাকে বলো যে গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিস, এই দুটোকে প্রডিউস করতে গেলে তোমার সবার প্রথমে 3টে মেন রিকোয়ারমেন্টস, বেসিক রিকোয়ারমেন্টস কী কী আছে। তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করলাম যে 1 নম্বর রিকোয়ারমেন্টস কি, 2 নম্বর রিকোয়ারমেন্টস কি, অ্যান্ড 3 নম্বর রিকোয়ারমেন্টস কি, তুমি আমাকে বলো। তাই তুমি আমাকে কি বলবে? বলো তুমি আমাকে কি বলবে?
আমি যদি তোমাকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করি যে গুডস অ্যান্ড সার্ভিসেস তুমি যদি প্রডিউস করতে যাও, তুমি যদি কোনো জিনিস বানাও, প্রোডাকশন সেক্টরে যদি যাও বা তুমি যদি কোনো সার্ভিস সেক্টর খোলো, তাহলে সবার প্রথমে তোমাকে 3টে রিকোয়ারমেন্টস কী কী লাগবে, তোমার ফার্স্ট অফ অল কী কী লাগবে, এটা কিন্তু বই পড়ে শিখতে হয় না। এটা হচ্ছে বেসিক কনসেপ্টস, অর্থাৎ যারা ম্যাচিওর লেভেল পর্যন্ত চলে এসছে, যারা কলেজ পাস আউট করেছে অথবা কলেজে পড়ছে, তাদের অ্যাটলিস্ট এই জ্ঞানটা থাকা দরকার। তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেস তোমাকে যদি প্রডিউস করতে হয়, সবার প্রথমে তোমার কি লাগবে না, ল্যান্ড লাগবে, একটা জায়গা লাগবে। এই জায়গাটা রেন্ট হতে পারে, অর্থাৎ কি ভাড়ার জায়গা হতে পারে, অথবা এই জায়গাটার তুমি ওনারও হতে পারো, তাই না? এটা রেন্টেডও হতে পারে, আবার এটা তুমি ওনারও হতে পারো, অর্থাৎ তুমি জায়গাটা কিনে নিতেও পারো, আবার তুমি ভাড়া দিয়েও নিতে পারো। তাহলে এটার জন্য কি তোমাকে বই পড়তে হবে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে বলো, তোমরা কমেন্টসে গিয়ে কমেন্ট করো যে হ্যাঁ স্যার, এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস এই দুটোকে প্রডিউস করতে গেলে যে ল্যান্ড হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্টস, এইটা আমাকে বই পড়ে শিখতে হবে, এটা আমার জানা নেই। তুমি যদি একটা দোকান খুলতে যাও, তুমি যদি একটা রেস্টুরেন্ট খুলতে যাও, তাহলে সবার প্রথমে তোমার দরকার হবে একটা ল্যান্ড, তাই না? তোমার সবার প্রথমে দরকার হবে ল্যান্ড। হ্যাঁ, টাকাও দরকার হবে, ক্যাপিটালও দরকার হবে, সেটা আমি ডিসকাস করছি। তাহলে সবার প্রথমে তোমার দরকার হবে ল্যান্ড, তাই না? তারপরে কি দরকার হবে? লেবার, অর্থাৎ কাজগুলো এক্সিকিউট করবে কে? লেবারের দরকার হবে, মানুষের দরকার হবে। তারপর যেটা দরকার হবে সেটা কি না, ফিজিক্যাল ক্যাপিটাল। তারপরে তোমার দরকার হবে কি না, ফিজিক্যাল ক্যাপিটাল, তাই তো? এই ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কি আছে? মানি আছে, তাই না? এই ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কি আছে? ধরো ফিক্সড ক্যাপিটাল আছে। এবার দেখো, এই যে ফিক্সড ক্যাপিটাল মানে কি? ফিক্সড ক্যাপিটাল মানে হচ্ছে যেটা মুভাবেল নয়, অর্থাৎ ইমুভাবেল। তো ইমুভাবেল কি কি আছে? ধরো তোমার যে ফ্যাক্টরির বিল্ডিং, তোমার যে দোকান সেটা আছে, তাই না? তোমার যে মেশিনপত্র আছে, যে মেশিনপত্র তুমি ইনস্টল করে দিয়েছো, ঠিক আছে, কোনো জায়গায় তুমি ওটাকে ফিক্সডভাবে বসিয়ে রেখেছো, সেগুলো ফিক্সড ক্যাপিটাল, তাই না? তাহলে এইগুলো তো তোমার ক্যাপিটাল তৈরি হচ্ছে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে মানি। মানিকে কি বলা হয় বলো? মানিকে কি বলা হয়? মানি যেটা তুমি ইনভেস্ট করছো, সেটা তো ক্যাপিটাল, সেটা ফিজিক্যাল ক্যাপিটালের একটা পার্ট। কিন্তু তোমাকে যেটা রোজ রোজ খরচা করতে হচ্ছে, সেটাকে কি বলা হয়? ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। এগুলো তো ইকোনমিক টার্মস, সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ধরো রোজ তুমি র মেটেরিয়ালস কিনছো, তাই না? রোজ তুমি ধরো এই যে মাসে মাসে লাইটের বিল দিচ্ছ, বা ধরো তোমার মেশিনারিতে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই না? তোমার মেশিনারি খারাপ হয়ে গেল, তুমি টেকনিশিয়ান ডাকলে তার যে খরচ, ঠিক আছে, বা তুমি তোমার লেবারদের তোমার টিফিন খেতে দিলে, এগুলো সব ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ডে টু ডে তোমাকে যে খরচটা করতে হবে। আর থার্ড পয়েন্ট কি জানো? হিউম্যান ক্যাপিটাল। থার্ড পয়েন্ট হচ্ছে কি না, হিউম্যান ক্যাপিটাল। অর্থাৎ কি না, এখন প্রত্যেকটা ব্যবসায় কিছু পরিবর্তন আসছে। দেখো, লকডাউনের পরে বেসিক্যালি অনলাইন বিজনেসের একটা হিড়িক পড়ে গেছে, তাই তো? সবাই কিন্তু অফলাইনের সাথে সাথে সাবস্টিটিউট একটা অফলাইনে যেতে চাইছে, সে তোমার যাই বিজনেস হোক না কেন, তাই না? তা দেখো, হিউম্যান ক্যাপিটাল হচ্ছে যে এইগুলোকে কে ফর্মুলেট করবে, কে এগুলোকে নতুন নতুন আইডিয়া জেনারেট করবে, মার্কেট খুঁজবে। এক কথায় হচ্ছে মার্কেট খোঁজা। ডিজিটাল মার্কেটিং কথাটা তোমরা আশা করি সবাই শুনেছো। তা সে ডিজিটাল মার্কেটিং যারা করে, সেই মার্কেটার্স যারা নতুন নতুন আইডিয়া তোমাকে দেবে, সেটা হচ্ছে কি না, হিউম্যান ক্যাপিটাল। তুমি এইভাবে সবসময় হিসেব করো, তুমি সবসময় ম্যাক্সিমাম তোমরা যারা আছো, যারা ইন্টারনেটকে ইউজ করো, তারা প্রত্যেকেই ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে বিভিন্ন প্রোডাক্ট কেনো, তাই না? কেনো তো? আচ্ছা, তা তোমরা যে সে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কেনো, তুমি বলো, তুমি কি সেই পুরনো জিনিসই কেনো, নাকি নতুন জিনিস, নতুন কি লঞ্চ হচ্ছে সেগুলোর প্রতি তুমি বেশি অ্যাট্রাক্টেড হও? তোমাকে ফ্লিপকার্ট কিসের নোটিফিকেশন পাঠায়, পুরনো জিনিসের না নতুন জিনিসের? অবভিয়াসলি নতুন লঞ্চ করছে সেসব জিনিসের। তাহলে এই যে নতুন জিনিসের আইডিয়া, এটা হিউম্যান ক্যাপিটাল, ঠিক আছে? অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল এই আইডিয়াগুলো জেনারেট করে। তো এই যে কথাগুলো আমি তোমার সঙ্গে কেন ডিসকাস করলাম, ডিয়ার স্টুডেন্ট, সিবিএসসি বোর্ডে তোমরা কারা কারা পড়েছো আমি জানি না। তো সেই সিবিএসসি বোর্ডে ক্লাস 9-এ, CLA ক্লাস 9-এ এই কনসেপ্টগুলো শেখানো হয়। এগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্টস। অর্থাৎ একটা 14 ইয়ার্সের বাচ্চাকে, একটা 14 ইয়ার্সের বাচ্চাকে বা 15 ইয়ার্সের বাচ্চাকে এই কনসেপ্টসগুলো শেখানো হয় যে তুমি যদি নতুন কোনো দিন গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ অর্গানাইজেশন প্রোডাকশানের যদি কোনো ইউনিট খোলো, তাহলে সবার প্রথমে তোমার এগুলো দরকার। তাহলে তুমি যদি জিডিপি বা ন্যাশনাল ইনকাম তুমি যদি পড়তে চাও, তাহলে মাইক্রো লেভেলে সবার প্রথমে বা ম্যাক্রো লেভেলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে? এই আইডিয়াগুলো নিজে নিজে জেনারেট করতে হবে। এর জন্য বই পড়ার দরকার হয় না, ডিয়ার স্টুডেন্টস। তাহলে এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্টস, ঠিক আছে? তাই বেসিক কনসেপ্টস তোমার মধ্যে আনতে হবে, যে কি হচ্ছে চারিপাশটা দেখতে হবে, যে সোশ্যাল সায়েন্স মানে সোসাইটিতে ঘটছে, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য পার্টস, ঠিক আছে? তুমি সেগুলোর একটা পার্ট।
সোশ্যাল সায়েন্সের তুমি পার্ট, ইন্ডিয়ান ইকোনমির তুমি একটা পার্ট। তাহলে এটা হচ্ছে সবার প্রথমে তোমাকে ফার্স্ট এইভাবে ভাবতে হবে যে এটা কোনো রকমভাবে একটা সাবজেক্ট নয়, এটাকে মুখস্থ করা যাবে না, আর এটার বেসিক কনসেপ্ট তোমার ভেতরে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, বই তো পড়তেই হবে। তো চলো দেখে নিই নেক্সট পয়েন্টস কী কী আছে। ওকে, নেক্সট পয়েন্টস দেখো, সিলেকশন অফ বুকস। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা, তুমি বলতে পারো যে পয়েন্টস। কারণ না, এই বুক সিলেকশনের ওপরেই, বই সিলেকশনের ওপরেই কিন্তু অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, কেন? দেখো, ধরো তুমি একটি রাইটারের বই পড়ছো, ঠিক আছে, সেই রাইটারের বইতে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের ওপরে বেশি এমফ্যাসিস দেওয়া হচ্ছে, অর্থাৎ ভারী ভারী ভাষা, অনেক বেশ তোমার কি বলে শুদ্ধ ভাষা, ঠিক আছে, ইউজ করা হচ্ছে। তুমি তো ভাষাগুলো তো পড়ছো, তুমি ভাষাগুলো পড়ে মুখস্থের মতো হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ভেতরে কনসেপ্ট বিল্ড হচ্ছে না, বেসিক কনসেপ্ট বিল্ড হচ্ছে না। তাহলে সেই সব বইকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ যেসব বই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ওপর এমফ্যাসিস করে তোমাকে সেসব বই অ্যাভয়েড করতে হবে। এমফ্যাসিস অন ডেটা, যেসব বইতে দেখবা ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি বস্তা বস্তা ডেটা ঢোকানো আছে, সেই সব বইকেও তোমাকে অ্যাভয়েড করতে হবে। মনে রাখবে, কম্পিটিটিভের জন্য অনলি 4টে ডেটা তোমার দরকার হবে, 4টে ডেটা তোমার দরকার হবে। একটা হচ্ছে কি না জিডিপি, ঠিক আছে, একটা হচ্ছে কি না জিএনপি। এই দুটো ডেটা তোমার দরকার হতে পারে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ধরে এই দুটো ডেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। নেক্সট হচ্ছে কি না ফিজিক্যাল ডেফিসিট এই ইয়ারে কত, যেমন ধরো 6.8, 2021-22-তে 6.8% হচ্ছে কি না ফিজিক্যাল ডেফিসিট, আর 2020-তে কত ছিল, 9.5% ছিল। এই ডেটাটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়াও মনিটারি পলিসি, ঠিক আছে, মনিটারি পলিসি আর কি না ইনফ্লেশন, মনিটারি পলিসি আর কি না ইনফ্লেশন, এই 4টে, ঠিক আছে, এই মনিটারি পলিসির মধ্যে রেপো রেট থাকতে পারে, রিভার্স রেপো রেট থাকতে পারে, ঠিক আছে, আর ইনফ্লেশন, এই 4টে ডেটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরে তোমার দরকার হবে, বাকি ডেটা দরকার হবে না। কিন্তু কিছু বই কি হয় না, এই ডেটাগুলো ছাড়াও অনেক আননেসেসারি ডেটা একদম বস্তা বস্তা ঢুকিয়ে রাখে, যে একটা নিউ বিগিনার্স বুঝতেই পারে না যে কোন ডেটাটা আমি পড়বো আর কোন ডেটাগুলো আমি বাদ দেবো। আর এটা তখনই হয় ডিয়ার স্টুডেন্টস, যখন তুমি কোনো বেঙ্গলি ভার্সানের বুক পড়বে, ঠিক আছে, বেঙ্গলি ভার্সানের বুক পড়বে। যেমন দেখো, আমি যদি বলি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই যে অ্যাব্রিভিয়েশন, এই যে জিডিপি, এটা তো অ্যাব্রিভিয়েশন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের এটা তো অ্যাব্রিভিয়েশন। তো ইংলিশে তুমি এই অ্যাব্রিভিয়েশনটা পাবে, কিন্তু যদি এটা আমি বেঙ্গলিতে লিখতাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটার বেঙ্গলিটা অ্যাকচুয়ালি আমিও ঠিকঠাক জানি না, বিকজ আমি বেঙ্গলি বই পড়িনি কোনো দিন। ওকে, তো যার জন্য এই জিডিপি যে অ্যাব্রিভিয়েশন, বেঙ্গলিতে এই ধরনের অ্যাব্রিভিয়েশন তুমি পাবে না, ঠিক আছে। আর বেঙ্গলিতে যে ভাষাগুলো, যে শুদ্ধ ভাষাগুলো ইউজ করা হয়, মনে রাখবে বেঙ্গলি বইতে যে শুদ্ধ ভাষাগুলো ইউজ করা হয় সেগুলো তোমাকে আরও বেশি কনফিউজ করবে। আর পরের পয়েন্ট কি না, এক্সামে ইংলিশেই বেশি কোশ্চেন আসবে, মেন পরীক্ষায় ইংলিশেই বেশি কোশ্চেন আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, সিলেকশন অফ বুকস খুবই প্রয়োজনীয় একটি সেকশন বলতে পারো ইন্ডিয়ান ইকোনমি স্টার্ট করার ক্ষেত্রে বা প্রিপেয়ার করার ক্ষেত্রে। তো চলো পরের স্লাইডে দেখি কি আছে। পরের স্লাইডে যে টপিক আমরা ডিসকাস করব, ইজ সেলফ স্টাডি ফ্রুটফুল। তুমি যদি একা একা বাড়িতে পড়াশোনা করো, সেটা কি তোমার পক্ষে ফ্রুটফুল হবে? অর্থাৎ তুমি একা একা পড়াশোনা করে কি ইন্ডিয়ান ইকোনমি শিখতে পারবে? দেখো, এর জবাব দুটোই হয়, ইয়েসও হয়, নোও হয়। কখন ইয়েস না, যখন আমি যেভাবে তোমাদের বলছি এইভাবে যদি তুমি মানে চালিয়ে যাও, তাহলেই ফ্রুটফুল হবে। তোমার ভেতরে যদি বেসিক কনসেপ্ট থাকে, তুমি যদি তোমার আশেপাশে সমস্ত কোথায় কি ঘটছে, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে কোথায় কি ঘটছে, সেগুলো যদি তুমি একবার নিজে নিজে অবজার্ভ করার চেষ্টা করো, রিয়ালাইজ করো, ঠিক আছে, ও আচ্ছা এটা হচ্ছে মানে ওটা হচ্ছে, জাস্ট কলুর বলদের মতো বা চোখ বন্ধ করে জাস্ট বুক ডিপেন্ডেন্ট হয়ে যেও না, বা ওই ইউটিউবে কোন স্যার কবে কোন ভিডিও দেবে তুমি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে, দু একটা কোশ্চেন ধরে তুমি তার অ্যানালাইসিস শুনলে, কি কোথাও তুমি টিউশন নিতে চলে গেলে বা কোনো ইনস্টিটিউশনে তুমি ভর্তি হলে, এগুলো তুমি করতে পারো, এগুলো তোমার জার্নিটাকে আরও ইজি করে দেবে। কিন্তু এটা নয় যে ওগুলো করলেই তুমি ইন্ডিয়ান ইকোনমি বুঝতে পারবে। তো সেলফ স্টাডি ফ্রুটফুল তখনই হতে পারে যখন তোমার বই সিলেকশন, যখন তুমি ঠিকঠাক করবে, যখন তুমি ডেটাগুলোকে অ্যাভয়েড করবে, যখন তুমি এটাকে সাবজেক্ট ভাববে না এবং নিজের লাইফের সাথে এগুলোকে কম্পেয়ার করে তুমি দেখবে। আবার তার সঙ্গে নো অবশ্যই হবে না, কি না যখন তুমি এটাকে একটা সাবজেক্ট ভেবে এটাকে ভয় পেতে স্টার্ট করবে। ওকে, তো নেক্সট স্লাইড দেখো, হাউ টু লার্ন। এবার দেখো তোমাকে কিভাবে লার্ন করতে হবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে অবজার্ভ, সেকেন্ড হচ্ছে থিঙ্ক ওভার ইট, যেটাকে তুমি পড়লে সেটাকে নিয়ে ভাবতে হবে। অ্যাভয়েড ডেটা, ঠিক আছে, তুমি যদি একজন বিগিনার হও তাহলে সমস্ত ডেটাকে তুমি বাদ দাও, শুধুমাত্র ওই কটা ডেটাই মনে রাখো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে যে কটা ইম্পর্টেন্ট, যেটা আমি আগের স্লাইডগুলোতে ডিসকাস করেছি। আর ট্রাই টু মেক কোয়েশ্চেন, এই ট্রাই টু মেক কোয়েশ্চেন নিয়ে আমি লাস্ট স্লাইডে আবার ডিসকাস করব। তো অবজার্ভ কী জিনিস,
দেখো এখানে আমি তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে? এইসব জিনিস যেগুলো আমি তোমাকে এখানে ডিসকাশন করে দিচ্ছি, এগুলো তোমাকে কেউ শেখাবে না। তোমাকে হয়তো একটা চ্যাপ্টার বোঝাতে পারে, তোমাকে চ্যাপ্টারটা থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলো তোমাকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দিতে পারে, কিন্তু কিভাবে পড়তে হবে, অর্থাৎ কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে তুমি কিভাবে ইন্ডিয়ান ইকোনমিকে তোমার মতো করে সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে, সেটাই আমি এখানে ডিসকাস করব। দেখো ফিসকাল পলিসি চ্যাপ্টারে একটি ছোট্ট টার্মস আছে, কি না, ক্রাউডিং আউট এফেক্ট। ক্রাউডিং আউট এফেক্ট, ঠিক আছে? তো ক্রাউডিং আউট এফেক্টটা কী জিনিস ভালো করে দেখো। যখন ফিসকাল ডেফিসিট হয়, যখন ফিসকাল ডেফিসিট হয়, ইন কেস অফ ফিসকাল ডেফিসিট, গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট কী করে না, এই ফিসকাল ডেফিসিটকে তোমার মানে ফুলফিল করার জন্য, অর্থাৎ ডেফিসিটটাকে ভরানোর জন্যে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করা স্টার্ট করে, ঠিক আছে? কারণ গভর্নমেন্টকে তো তার কাজকর্ম বজায় রাখতেই হবে। আর গভর্নমেন্ট কি চাকরি করে? গভর্নমেন্ট তো চাকরি করে না, সে তো আমাদের থেকে ট্যাক্স নেয়, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, তাই তো? এসবের মাধ্যমেই তো গভর্নমেন্টের ইনকাম হয়, তাই না? তা গভর্নমেন্টের যদি ইনকামের থেকে খরচ বেশি হয়ে যায়, অর্থাৎ এর রেভিনিউ, ঠিক আছে, সোর্স যত, তার থেকে যদি এক্সপেন্ডিচার বেশি হয়ে যায়, তখন ফিসকাল ডেফিসিট তৈরি হয়। ওকে, তো দেখো ফিসকাল ডেফিসিট যখন আসে, যখন খুব বেশি ফিসকাল ডেফিসিট হয়, তখন গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংক থেকে কি হয় না, লোন নেওয়া স্টার্ট করে। আর গভর্নমেন্ট যখন বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া স্টার্ট করে, তখন অন্যান্য যেসব বিজনেস অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি আছে, তারা আর এই ব্যাংকগুলো থেকে, অর্থাৎ ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রি বা যারা আছে, যারা ব্যাংকগুলো থেকে এতদিন লোন নিত, তারা আর লোন পায় না। কেন না, সমস্ত লোনের টাকা গভর্নমেন্ট সাক করে নেয়, ঠিক আছে? ঠিক এইটাকে তুমি কম্পেয়ার করো, তা এই এফেক্টটাকে বলা হয় ক্রাউডিং আউট এফেক্ট, তাই তো? অর্থাৎ কি না, শুধু গভর্নমেন্ট সমস্ত টাকা সাক করে নিয়েছে, কেউ আর লোন পাচ্ছে না, এটাকে বলা হয় ক্রাউডিং আউট এফেক্ট। ওকে, তো এটাকে তুমি যদি এটাকে না বুঝতে পারো, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করো, তুমি অবজার্ভ করো অ্যান্ড তোমার ফ্যামিলির সঙ্গে কম্পেয়ার করো। কি, ধরো তুমি আছো, অর্থাৎ তোমার মা আছে, ঠিক আছে, তোমার ধরো ব্রাদার আছেন অ্যান্ড তোমার সিস্টার আছেন। তা তোমার বাবা পুরো সংসার চালান, ঠিক আছে, ইয়োর ফাদার হচ্ছে কি না তোমাদের বাড়ির কর্তা, এবং তিনি পুরো সংসার চালান, তোমাদের সকলের প্রয়োজন তিনি পূরণ করেন। তা কোনো সময় যদি তার হাতে একদম যদি পয়সা না থাকে কোনো একটি কারণে, ধরো এই ফাদার তোমার ম্যাটার্নাল আঙ্কেলের কাছে টাকা ধার চাইলো, ঠিক আছে, যে আমার দেখো সংসারে প্রবলেম হয়েছে, তো আমাকে কিছু তুমি লোন দাও, আমি যেভাবেই হোক আমার ফ্যামিলিটাকে আমাকে ক্যারি আউট করতে হবে, আর তুমি আমাকে এই টাকাটা লোন দাও। এবার তোমরা বলো, তোমরা কি পার্সোনালি এতদিন যে মামার কাছে আবদারটা করতে, মামা আমাকে এটা কিনে দাও, তোমার মা ধরো আবদার করতো যে ভাই বা দাদা আমাকে এটা দিস না, ধরো তোমরা যে আবদারগুলো করতে, তোমার বাবা যখন অনেকগুলো টাকা তার থেকে ধার নেবেন, তখন কি তোমরা পার্সোনালি এই ম্যাটার্নাল আঙ্কেল তোমার মামার কাছ থেকে আর ধার চাইতে পারবে? তার মানে শুধু তোমার বাবার টাকা ধার করার জন্য তোমাদের এই রাস্তাটা বন্ধ হয়ে গেল, যে তার কাছ থেকে গিয়ে আবার নতুন করে কিছু চাওয়ার রাস্তাটা তোমাদের বন্ধ হয়ে গেল। বোঝা গেল? তাহলে দেখো গভর্নমেন্ট কি করছে, সমস্ত ব্যাংকের থেকে লোন নিয়ে নিচ্ছে, যার জন্য অন্যান্য ছোট বড় বিজনেস বা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন বা যেগুলো স্টার্ট আপ আছে, তাই না, যেগুলো মেসমি আছে, সেগুলো সমস্ত আর লোন পাচ্ছে না। এটা যেন ক্রাউডিং আউট এফেক্ট হয়ে গেল ফিসকাল পলিসি ধরে, ফিসকাল ডেফিসিট ধরে। ঠিক তেমনই তোমাদের ফ্যামিলিতেও সেম ঘটনা ঘটছে, কিন্তু আমরা এই দুটোকে কম্পেয়ার করি না, তাই না? আমরা এই দুটোকে কম্পেয়ার করি না, তাই আমরা মানে নিউ বিগিনার্স ক্যান্ডিডেটসরা বুঝতেই পারে না যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমিটা কী জিনিস। তাহলে তোমাকে এগুলো অবজার্ভ করতে হবে, এগুলোকে নিয়ে ভাবতে হবে, ডেটাকে প্রথম টাইমে অ্যাভয়েড করতে হবে, শুধু 4-5টা ডেটাই মনে রাখতে হবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তোমাকে এই যে কোয়েশ্চেন করতে হবে, যে চ্যাপ্টারটা তুমি পড়ছো তার উপরে তোমাকে কোয়েশ্চেন বানাতে হবে, সেলফ মেড কোয়েশ্চেন, ইনসাইড কোয়েশ্চেন। ওকে, তো চলো নেক্সট স্লাইডে দেখে নিই কি। তো হাউ টু স্টার্ট, তো তুমি কিভাবে স্টার্ট করবে ভালো করে বোঝো, কী করে স্টার্ট করবে। তুমি যদি একজন বিগিনার হয়ে থাকো বা যদি ইন্ডিয়ান ইকোনমিকে দেখে তুমি ভয় পাও, তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখার পর তুমি কীভাবে স্টার্ট করবে তোমার সেলফ প্রিপারেশন। মনে রাখবে সবার প্রথমে তোমাকে ভাবতে হবে হোয়াই উইল ইউ লার্ন ইকোনমি। তুমি কেন ইকোনমিকে শিখতে চাও? শুধু এক্সাম ক্র্যাক করার জন্য শিখতে চাও? যদি শুধু এক্সাম ক্র্যাক করার জন্য তুমি যদি ইন্ডিয়ান ইকোনমিকে শিখতে চাও, তাহলে পারবে না, ঠিক আছে? এক্সাম ক্র্যাক হয়তো তুমি করে দেবে, কিন্তু কোনো দিন নিজের জীবনটাকে ভালোভাবে তুমি বাঁচতে পারবে না। কোথা দিয়ে যে টাকা খরচা হয়ে যাচ্ছে, কোথা দিয়ে যে টাকা ইনকাম হওয়া সত্ত্বেও তুমি চোখে দেখতে পাচ্ছ না, তোমার সেভিংস অ্যাকাউন্ট মানে তোমার সেভিংস কি মাইনাসে রান করছে, ঠিক আছে, কি তোমাকে কোথায় টাকা ইনভেস্ট করতে হবে,
ঠিক আছে, তোমাকে টাকা বাঁচাতে গেলে কি করতে হবে, বা ধরো তুমি কোন ধরনের ইন্স্যুরেন্স করবে, ঠিক আছে, তুমি কি ইন্স্যুরেন্স করবে, এই সমস্ত জিনিস তুমি কোনো দিন বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ইন্ডিয়ান ইকোনমিকে নিজের লাইফের সঙ্গে কম্পেয়ার করছো। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনকে তুমি নিজের লাইফের সঙ্গে কম্পেয়ার করছো। যার জন্য কেন তুমি ইন্ডিয়ান ইকোনমি শিখতে চাও, তুমি শিখতে চাও তোমার জীবনকে সুন্দর বানানোর জন্যে, তোমার জীবনকে সুন্দর বানানোর জন্য, তাই তো, তোমার লাইফকে খুব ভালোভাবে সুন্দর করে বানানোর জন্য তুমি ইন্ডিয়ান ইকোনমি শিখতে চাও। এটা তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তুমি যদি ইন্ডিয়ান ইকোনমি শিখতে চাও এবং তুমি যদি তোমার জীবনকে সুন্দর বানাতে চাও, অটোমেটিক্যালি তুমি ইন্ডিয়ান ইকোনমি শিখতে পারবে আর তোমার পরীক্ষাও ক্র্যাক হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রাই টু স্টার্ট উইথ অ্যান ইংলিশ ভার্সন বুক। তোমার যদি মনে হয় যে ইংলিশে তোমার প্রবলেম আছে, ইংলিশে তোমার প্রবলেম থাকলে চলবে না। দেখো হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে মেসেজ করে, স্যার আমার ইংলিশ একদম দুর্বল, আমি কি করব বলুন। কি করবে, তুমি ইংলিশ শিখবে, তাই না। স্যার আমি ইন্ডিয়ান ইকোনমি একদম বুঝি না, ইকোনমিতে আমার প্রবলেম আছে, আপনি বলুন আমি কি করব। কি করবে, ইন্ডিয়ান ইকোনমি তোমাকে বুঝতে হবে, তোমাকে শিখতে হবে, তাই না। আমার নেই, আমি পারি না, তুমি যদি এইসব এক্সকিউজ দিতে থাকো, এইসব এক্সকিউজ শোনার মতো এই পৃথিবীতে কেউ নেই, কেউ তোমার এক্সকিউজ শোনার মতো কেউ নেই। কারণ পরের ঝামেলা, পরের প্রবলেম শোনার মতো মানুষ একমাত্র কি না দেবদূতই হতে পারে, তাই না। আমি তোমাকে কিছু সাজেশন করতে পারি, কিন্তু তুমি যদি আমাকে রিপিটেডলি বলতে থাকো স্যার আমার এই প্রবলেম, আমি ইংলিশ জানি না, আমি ইকোনমি জানি না, আমি তোমাকে তো এটাই বলবো যে তাহলে শিখে নাও, যেটা তুমি জানো না সেটা তুমি শিখে নাও, তাই না। তো যার জন্যে তোমার যদি মনে হয় যে আমি ইংলিশ ভার্সান বুক পড়তে পারবো না, তুমি বেঙ্গলি ভার্সান বুক নাও। বেঙ্গলি ভার্সান বুক থেকে তুমি তোমার কনসেপ্টসকে ক্লিয়ার করো, কিন্তু তার সাথে সাথে একটা করে ইংলিশ ভার্সান বুকস অবশ্যই পড়ো। ইংলিশ ভার্সান বুকসে তোমাকে পড়তে হবে এই কারণে, কারণ প্রত্যেকটা ইংলিশ ভার্সান বুকে এক নম্বর কথা হচ্ছে খুব সুন্দরভাবে কনসেপ্টসগুলো ক্লিয়ার হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি অনেক অ্যাব্রিভিয়েশন পাবে, অনেক ছোট ছোট টার্মস পাবে, টার্মিওলজি পাবে, যেগুলো তুমি বেঙ্গলি ভার্সান বুকে পেলেও বেঙ্গলি ভার্সান বুকে যে ভাষা থাকবে, ঠিক আছে, যে শুদ্ধ ভাষা ইউজ করা হবে, তাতে তোমার কনফিউশন আরও বাড়বে। ভাষা মনে রাখতে গিয়ে কনসেপ্টস আইডিয়াস তুমি ভুলে যাবে। ওকে, যার জন্যে এই দুটো পয়েন্টস তোমাকে মাথায় রাখতে হবে, যে তোমাকে সবার প্রথমে বুঝতে হবে যে ইন্ডিয়ান ইকোনমি আমি কেন পড়বো, আমার জীবনটাকে সুন্দর করার জন্য পড়বো, শুধু পরীক্ষা ক্র্যাক করার জন্য পড়বো না। কারণ পরীক্ষা ক্র্যাক করার পরেও তুমি যখন পোস্টিং পাবে, বিলিভ মি ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন চাকরি করবে, স্পেশালি তুমি যখন একটা এক্সিকিউটিভ র্যাঙ্কে বা অ্যাডমিনিস্ট্রেশন র্যাঙ্কে, তুমি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্কে তুমি যখন চাকরি করবে, তোমার ইংলিশ, ইকোনমি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, এই চারটে সাবজেক্ট তোমাকে সবসময় মাথায় নিয়ে চলতে হবে, এটাই লাগে। ওকে, তো বোঝা গেল। তো চলো দেখে নিই যে তুমি কি করে মেজার করবে তোমার প্রিপারেশন। তো দেখো তোমার প্রিপারেশন মেজার করার জন্যে, যেটা আমি একটু আগেই স্লাইডে ডিসকাস করলাম, যে কম্পেয়ার উইথ ইয়োর ফ্যামিলি। তুমি যেটা পড়ছো সেটাকে দেখো তুমি কি তোমার লাইফের সাথে বা তোমার ফ্যামিলির সাথে তুমি কি কম্পেয়ার করতে পারো। যদি তুমি কম্পেয়ার করতে পারো, তার মানে তোমার প্রিপারেশন, ঠিক আছে, রানস অন রাইট ট্র্যাক। তাহলে রাইট ট্র্যাকে ঠিকঠাকভাবে তোমার প্রিপারেশন রান করছে। অ্যান্ড যেটা তুমি পড়ছো, হোয়াট ইউ লার্ন, ট্রাই টু মেক কোয়েশ্চেন অন দ্যাট। তুমি নিজে নিজে কোয়েশ্চেন বানাও। আচ্ছা, এখানে একটা পয়েন্টস তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো স্টুডেন্টস, ধরো তুমি সাপোজ ন্যাশনাল ইনকাম এই চ্যাপ্টারটা পড়লে, এই চ্যাপ্টারটা পড়ে তুমি তার ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ধরো 100 এমসিকিউজ তুমি নিজে নিজে বানালে, কোয়েশ্চেন বানালে, ঠিক আছে, 100 এমসিকিউজ তুমি বানালে। এবার ধরো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার বা কোনো একটা প্র্যাকটিস ওয়ার্কবুক তুমি যেটা প্র্যাকটিস করছো, বা কোনো ধরো মক টেস্ট তুমি কিনেছো, সেই মক টেস্টে গিয়ে তুমি দেখলে যে তুমি যে 100 এমসিকিউজ বানিয়েছো, তা সেই মানে সেই 100 এমসিকিউজের মধ্যে থেকে ধরো 30 এমসিকিউজ তার মধ্যেও রয়েছে। যদি এই রকম তোমার হয়ে থাকে যে তুমি নিজে নিজে যে ইনসাইড 100 এমসিকিউজ বানিয়েছো, ঠিক সিমিলার টাইপস, সেম টাইপস 30 এমসিকিউজ ওই কোশ্চেন বুকে বা প্রিভিয়াস ইয়ার্সের মধ্যেও রয়েছে, তার মানে জানবে যে চ্যাপ্টারটা তুমি ঠিকঠাকভাবে পড়েছো, তোমার প্রিপারেশান রাইট ট্র্যাকে রান করছে। কারণ কি, দেখো অনেক ধরনের স্টাডিজ, ঠিক আছে, হিউম্যান সাইকোলজির বা ধরো ইন্ডিয়ান ইকোনমির স্টাডি বা যে কোনো সাবজেক্টের স্টাডি এটাই বলে যে তুমি যেটা পড়ছো, যে চ্যাপ্টারটা পড়ছো, তুমি সেই চ্যাপ্টারের ওপর কোশ্চেনের অ্যান্সার তো তুমি হয়তো লিখতে পারছো, কিন্তু তুমি সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন বানাতে পারছো কি।
যদি কোয়েশ্চেন বানাতে পারো তখনই সেই চ্যাপ্টারটার তুমি মাস্টার হয়ে গেছো, এটা কনসিডার করা হবে। কারণ কোয়েশ্চেন কারা বানায়, কোনো একটা চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন কারা বানায়, টিচাররা বানায়। আর টিচার যদি তুমি হতে চাও, টিচার মানে হচ্ছে এই নয় যে তুমি ছাত্র পড়াও, আমি একবারও সেটা বলছিলাম, অর্থাৎ সেই সাবজেক্টটার ওপর, সেই চ্যাপ্টারটার ওপরে তোমার একটা ভালো গ্রিপ, তোমার একটা ভালো গ্রিপ যদি তুমি তৈরি করতে চাও, তাহলে চ্যাপ্টারটা পড়ার পরে তুমি নিজে নিজে দেখো যে আমি এমসিকিউস কি বানাতে পারছি, আমি কি কোয়েশ্চেন বানাতে পারছি, আর যে কোয়েশ্চেনগুলো বানাচ্ছি ঠিক সিমিলার বা সেম কোয়েশ্চেন কি প্রিভিয়াস ইয়ার্সে এসছে বা কোনো প্র্যাকটিস ওয়ার্কবুকে এসছে যেটা আমি দেখিনি, এখন আমি মিলিয়ে দেখছি হ্যাঁ আছে। যদি এইটা হয়ে থাকে তাহলে জানবে তোমার প্রিপারেশান মানে চলছে রাইট ট্র্যাকে। তো ডিয়ার স্টুডেন্টস, এটা আমি আমার তোমার কি বলবো অভিজ্ঞতা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ইন্ডিয়ান ইকোনমি শিখতে গেলে, ইন্ডিয়ান ইকোনমি বুঝতে গেলে, কারুর ওপর ডিপেন্ডেন্ট না হতে গেলে তোমাকে এই কটা পয়েন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? কম্পেয়ার করতে হবে নিজের লাইফের সাথে, কেননা তুমি নিজেই ইন্ডিয়ান ইকোনমির একটা পার্ট, তুমি নিজেই সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, ঠিক আছে? দেখো প্রবলেম কোথায় হয়, যারা সিবিএসসি বা আইসিএসই, ঠিক আছে, এই ধরনের বোর্ডে যারা পড়াশোনা করেনি তাদের কি হয়, তারা ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয় অলমোস্ট ক্লাস 10-এর পরে, ঠিক আছে? যদিও আইসিএসই, এই যে আইসিএসই বোর্ডেও তোমার ইন্ডিয়ান ইকোনমি খুব কম থাকে, ঠিক আছে? 9-এ অপশনাল হিসাবে যারা কমার্স নেয় এই আইসিএসই বোর্ডে, তারা তোমার কমার্সের মধ্যে ইন্ডিয়ান ইকোনমির কিছুটা টাচ পায় ক্লাস 9-এ। আর সিবিএসইতে তো আছেই, ঠিক আছে? সিবিএসই ক্লাস 9-এ উঠলেই ইন্ডিয়ান ইকোনমি পড়তে হয় এবং ম্যাক্রো লেভেলেই পড়তে হয়, ঠিক আছে? যেটা আমি তোমাদের ফার্স্ট স্লাইডে বোঝালাম। তাহলে যারা এইসব বোর্ডে পড়াশোনা করেনি, বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছে, তারা ইন্ডিয়ান ইকোনমি যদি নেয়, তারা 11-12-এর আগে তো পাবে না, ঠিক আছে? যার জন্য ইন্ডিয়ান ইকোনমি অনেকে বিগিনিংটাই ভুলভাল করে, ঠিক আছে? যার জন্য তারা চিরকাল ইন্ডিয়ান ইকোনমিকে ভয় পেয়ে পেয়ে এগোতে থাকে। তারা এটাই কখনো বুঝতে পারে না যে ইন্ডিয়ান ইকোনমি সোশ্যাল সায়েন্স, আর আমি, আমার ফ্যামিলি, আমার পার্সোনাল লাইফ, আমার কাজকর্ম, আমার ডিমান্ড, আমার সাপ্লাই, ঠিক আছে, আমার পকেটে যে কটা টাকা আছে সেই কটা টাকা আমার ডেলি নিডকে পূরণ করতে পারছে। আমার যে ডিমান্ড, আমি আজ গাড়ি কিনতে চাই, আমার ভালো বাড়ি হবে, আমার ল্যাপটপ হবে, আমার আইফোন হবে, ঠিক আছে? আমরা সবাই তো ল্যাভিশলি লাক্সারিয়াস ওয়েতে তো লাইফকে রান করতে চাই, কিন্তু আমার পকেটে যে টাকা আছে সেটা কি পসিবল? যখন তুমি এইভাবে ভাবতে থাকবে, যখন তুমি আইডিয়াস জেনারেট করবে, যখন তুমি চ্যাপ্টার পড়ে সেটাকে দেখবে ও আচ্ছা এটা এই কারণে হচ্ছে, আমাদের লাইফের সঙ্গে এইভাবে এটা অ্যাটাচ, ঠিক আছে, তখনই তুমি ইন্ডিয়ান ইকোনমিকে গ্রিপ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে গিয়ে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দিয়ে দিও। আচ্ছা, যদি তুমি নতুন এসে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।